স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিষয় চূড়ান্ত করতে একদিনের ঝটিকা সফরে ঢাকা ঘুরে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেছেন, দ্বিপাক্ষিক ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর জয়শঙ্কর জানিয়েছেন, সামনের দিনের সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, তিস্তা ইস্যুতে ভারতের অবস্থান আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। আর বাংলাদেশের বহুল উদ্বেগ সীমান্ত হত্যার বিষয়ে তিনি বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে অপরাধ মুক্ত সীমান্ত করতে হবে। জয়শঙ্করের এই সফরে কি হলো এবং কি বার্তা পাওয়া গেল, সেই আলোচনায় রাজকাহনে আছি শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ শহীদুল হক, আছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক, আছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। শিরোনাম যেটি ঠিক করেছি, জয়শঙ্করের সফরে কি হলো, ঠিক এই সরল শিরোনাম থেকে আপনাদের তিনজনের কাছে একে একে আসতে চাই। জনাব শহীদুল হক, আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই এই বিষয়ে যে কি হলো আসলে এই সফরে। গুরুত্বপূর্ণ অনেক নির্ধারিত অনির্ধারিত বিষয় আলোচনা হয়েছে, আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, জনাব শহীদুল হক? ধন্যবাদ। এটা একটা প্রিপারেটরি মিটিং ছিল, কারণ প্রাইম মিনিস্টার মোদী 26শে মার্চ উপলক্ষে বাংলাদেশ আসবেন, তার একটা প্রস্তুতিমূলক সভা, এবং এটা অনেক দেশেই এভাবে হয়ে থাকে এজেন্ডা সেটিং এর জন্য। আমার মনে হয় যে আমি আজকে সন্ধ্যায় একটা রিসেপশনে ছিলাম, যেখানে উনি খোলামেলা, ডক্টর জয়শঙ্কর খোলামেলা কথাবার্তা বলেছেন, এবং ওনাকে আমি খুব আপবিট দেখেছি এই বোথ ওনার ভিজিট এবং সাবসিকুয়েন্ট ভিজিটের ব্যাপারে। এবং আমার মনে হয় যে ওনারা চেষ্টা করছেন, এবং আমরা আরো কিছু রিসেন্ট যে স্টেটমেন্টস বেরোচ্ছে ভারত থেকে, যে তারা বাংলাদেশ ভারত সম্পর্কটাকে নতুন করে রিডিফাইন করতে চায়। এবং আজকে উনি বলেছেন যে আপনারা জানেন যে একটা বড় ধরনের কন্ট্রোভার্সি আছে যে 1971-এর আমাদের স্বাধীনতার যুদ্ধ কি ভারত পাকিস্তান যুদ্ধ না আমাদের স্বাধীনতার যুদ্ধ। এটা উনি ক্লিয়ার করেছেন। উনি বলেছেন, আমার বাবা 72 সালে বইয়ে লিখে গেছেন এটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, এবং আমি আমার বইয়ে রিইটারেট করেছি। এক, দুই নম্বর উনি যেটা বলেছেন এবং আমরা বিভিন্ন জায়গায় যেটা দেখি, সেটা হলো যে সমতার ভিত্তিতে সম্পর্ক। এইটা কিন্তু ওনাদের কাছ থেকে আসাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যদিও আমরা সবসময় এই জায়গাটা বলে আসছি। তৃতীয়ত উনি বলছেন যে আমাদেরকে মানে সাউথ এশিয়ার ভিতরে বাংলাদেশ ভারত সম্পর্ক তো আছেই, কিন্তু এর বাইরেও ইন্দো প্যাসিফিকের কনটেক্সটে আমাদের এই বায়োল্যাটারাল রিলেশনশিপটা দেখতে হবে, উইচ আমার কাছে মনে হচ্ছে যে এটা নতুন ধরনের একটা স্ট্র্যাটেজিক মুভ, যে বাংলাদেশকে সঙ্গী করে নিয়ে ইন্দো প্যাসিফিকে এই সাউথ এশিয়ার জন্য একটা নতুন রোল ডিফাইন করা। ন্যাচারালি এটা বিভিন্ন রকম আলোচনা হবে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এগুলো নতুন দিক। উনি দুটো বিষয় খুব স্পষ্ট করে বলেছেন, সেটা হলো যে আমাদের রিলেশনটা ইজ নট অ্যান অর্থোডক্স পার্টনারশিপ, ইট ইজ মোর দেন দ্যাট, হুইচ আই থিঙ্ক ক্যারিজ এ লট। এটা ওনার প্রেস রিলিজ এসছে। আর আরেকটা হলো যে ওনারা কানেক্টিভিটি এবং ওয়াটার, এই দুটোকে ভাবছেন যে দিস উইল ডিফাইন এন্ড রিডিফাইন বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ ইন দ্য কামিং এরা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব শহীদুল হক। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনার কাছে কি মনে হলো এই সফরে উল্লেখযোগ্য কোন কোন বিষয়গুলো আছে, কিছু বাদ পড়ে গেল কিনা যেটি বাংলাদেশের অগ্রাধিকার জায়গায়? জনাব তৌহিদ হোসেন। ধন্যবাদ। আমার মনে হয় শহীদুল হক সাহেব মোটামুটি এটার কনটেক্সটটা খুব চমৎকারভাবে বলেছেন। সেটা হলো যে এটা আসলে একটা প্রস্তুতিমূলক সভা। উনি এসেছেন একেবারে একদিনের জন্য, একদিন সকালে এসে সন্ধ্যায় চলে গেছেন। নরেন্দ্র মোদীর সফরের এজেন্ডা ঠিক করা এবং কি কি হতে যাচ্ছে সে নিয়ে কথাবার্তা বলা। বেশ কিছু পরিবর্তনের কথা শহীদুল হক সাহেব বলেছেন, আমি সেখানে উপস্থিত ছিলাম না, কাজে ওভাবে তো বলতে পারবো না। তবে সংবাদ মিডিয়াতে যেটুকু পর্যন্ত এসেছে তার ভিত্তিতে বলবো যে অনেক কিছু তারা নতুন করে করার চিন্তা ভাবনা করছেন। হয়তো রিডিফাইন রিলেশন ঠিক কিভাবে রিডিফাইন হবে আমরা এখনো জানি না। দুটো জিনিসে একটু অবশ্য হতাশা
আমার আছে ওনার দুটো বক্তব্য। একটা হচ্ছে যে অবশ্য আমরা প্রত্যাশা করছিলাম না কিছু, কাজে সেই হিসেবে হতাশ হওয়া উচিত না। তিস্তা যেখানে ছিল সেখানেই আছে, আসলে ব্যাপারটা তাই। তো এটা নিয়ে হতাশ হওয়া বোধহয় উচিত না, এই জন্য যে আসলে তো আমরা আশা করছিলাম না যে তিস্তা কিছু হবে, কারণ তিস্তা একটু খানিকটা আপনার চলে গেছে ডিপ ফ্রিজে, সেটা আমরা জানি। তবে পানি এবং কানেক্টিভিটি, পানিকে গুরুত্ব দিচ্ছেন। পানি আসলে তো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আসলে ভবিষ্যতের সম্পর্ক পানির উপর শুধু ভারতের সাথে না, পৃথিবীতে বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হবে পানির ভিত্তিতে। এবং অনেক সময় বলা হয় যে পানি নিয়েই পরবর্তী যুদ্ধ বড় বড় হয়তো হবে। আমি নিশ্চিন্ত যে বাংলাদেশ ভারতের মধ্যে পানি নিয়ে কোনো যুদ্ধ হবে না। আমরা এক ধরনের মোডাস ভিভেন্ডি নিশ্চয়ই আমরা বের করে নেব, যাতে করে এই ধরনের সংকট না হয়। সীমান্ত হত্যা প্রসঙ্গে তার বক্তব্য খুবই হতাশাব্যঞ্জক মনে হয়েছে আমার কাছে, এটা আমি খুব ক্লিয়ারলি বলি। সেটা হলো যে উনি বলছেন যে অপরাধ না থাকলে সীমান্ত হত্যা হবে না। অপরাধ বলতে উনি কি বোঝান? একটা বড় কারণ হচ্ছে যে গরু আনতে যায়, এবং সেই প্রেক্ষিতে গরু কিন্তু চুরি করতে যায় না। ভারতীয় লোকজন গরু বিক্রি করে, সেটা তারা কিনে নিয়ে আসে, এক ধরনের ইলিগাল বিজনেস, এটা আমি মেনে নিচ্ছি, সেটা চলে। কিন্তু এই অপরাধে কি সীমান্ত হত্যা জাস্টিফাই করা যায়? এটা কি এমন অপরাধ যার কারণে মানুষকে মেরে ফেলতে হবে? এখানে একটু বলা প্রাসঙ্গিক হতে পারে যে ভারত কিন্তু ব্রাজিলের পরেই অস্ট্রেলিয়ার সাথে যৌথভাবে দ্বিতীয় বৃহত্তম গোমাংস রপ্তানিকারক দেশ। 14 লক্ষ টন গরুর মাংস গত বছর রপ্তানি করেছে তারা। সেগুলি নিশ্চয়ই গরুগুলিকে হত্যা না করে নয়। এটা গরুর প্রতি তাদের যে ভারতীয় রাজনীতিতে যে একটা গরু ইস্যু, এটা আসলে রাজনৈতিক ইস্যু, এবং সেটাকে ব্যবহার করেন যারা, তাদের মধ্যেই এখন এই প্রসঙ্গে আসলে যদি অমিত শাহ এই কথা বলতেন এভাবে, সেটা অনেকটা মানাতো, কিন্তু আমার মনে হয় পররাষ্ট্রমন্ত্রীর মুখে ঠিক এই আমি একটু এই বিষয়ে আরো একটু নিশ্চয়ই বিস্তারিত জানতে চাইবো জনাব তৌহিদ হোসেন। এটি বাংলাদেশের একটি বহুল উদ্বেগের বিষয়, সীমান্ত হত্যা জায়গাটি, এবং আবেগেরও বিষয় বটে। এইটি নিয়ে আরো একটু বড় করে নিশ্চয়ই কথা বলতে চাই। ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন এই সফরকে? এবং যেটি জনাব তৌহিদ হোসেনও প্রশ্ন তুলছিলেন, জনাব শহীদুল হক বলছিলেন যে সমতার ভিত্তিতে সম্পর্ক, সেটি আসলে কতটা হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে, সেটি কতটা আছে, সামনে কতটা, সেটিও যদি একটা মূল্যায়ন করতেন। ধন্যবাদ। না, যে আলোচনাগুলো হয়েছে এবং আমাদের দুজন আলোচক যে কথাগুলো বলেছেন, আমি তার সাথে একমত, এবং বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে এসছে। এবং সত্যি এটি তো একটি গ্রাউন্ড ওয়ার্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করবেন 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে। তো এটির একটা প্রস্তুতি, সেটি যেমন সত্য, পাশাপাশি যেহেতু উনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং অত্যন্ত প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী, এবং ওনার বক্তব্য, যে বক্তব্যটা আমরা যে আলোচনা করছি, নিশ্চয়ই ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের এই গত 10 বছর বা 12 বছরে একটা বড় বাস্কেট তৈরি হয়েছে। অনেকগুলো ইস্যুজ আমরা দেখি, এটা অনেকটাই বহুমাত্রিক সম্পর্ক এবং অত্যন্ত এনগেজড একটা রিলেশনস, এবং সেখানে এত ধরনের ইস্যুজ আছে যে ইস্যুসগুলোর মধ্যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের অবশ্যই এক ধরনের মত পার্থক্য আছে, আবার একটা বড় অংশ যেখানে আমরা ক্রমাগত ধারাবাহিকভাবে সহযোগিতা করে যাচ্ছি। তো যে কয়েকটা বিষয় নিয়ে আমরা এখন কথা বলছি, যেমন সীমান্ত হত্যার যে বিষয়টি, এটি নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগজনক, এবং এই বিষয়ে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকার উভয়ই কিন্তু সবসময় এই উদ্বেগটা প্রকাশ করেছে, এবং ভারতের দিক থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেটি সীমান্তে যারা সীমান্ত রক্ষা করেন তারা কিন্তু সেইভাবে বিষয়টাকে আমলে নেওয়া বা সেভাবে বাস্তবায়ন করছে না। তবে এই মন্তব্যটি একেবারেই নতুন। ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত এই কথাটি বলেননি যে এই যে সীমান্তে হত্যা এবং যে ক্রাইম, যে অপরাধ, সেটি এক সূত্রে গাঁথা। যে ধরনের ক্রাইম সীমান্তে হয়, সেটি আমি জনাব তৌহিদ হোসেনের সাথে একেবারে একমত যে এই সীমান্তে যে ধরনের অপরাধ হয়, আমরা জানি যে সারা পৃথিবীতে বিভিন্ন সীমান্ত আছে, এবং ভারতেরও সীমান্ত আছে, আপনার চীনের সঙ্গে আছে, পাকিস্তানের সঙ্গে আছে, মিয়ানমারের সঙ্গে আছে। কিন্তু এই সীমান্তে মানে অপরাধ হওয়াটা
এটা আমরা চাই না, কাম্য না, কিন্তু এই অপরাধের সাথে যে ধরনের মৃত্যুর ঘটনা ঘটে তার কোনো সম্পর্ক নাই, এবং সেই মৃত্যু নিঃসন্দেহে ভারতের এই অবস্থানটি কিন্তু অত্যন্ত পরিষ্কার ছিল, এবং এখন আমি মনে করি পরিষ্কার। ফলে এই জায়গাটা আমার মনে হয় যে একটু হয়তো সংবাদ সম্মেলনে বক্তব্যের সময় হয়তো ওনাদের বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি থাকে, কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটা আমার মনে হয় একটু হতাশাজনক। কিন্তু যে বিষয়টা গুরুত্বপূর্ণ ভারতের দিক থেকে আমরা দেখছি, হ্যাঁ, যোগাযোগ বা কানেক্টিভিটি বিষয়টা অনেক আগে থেকে আমরা জানি যে সেই ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, এবং এখন এটা একটি লার্জার ফ্রেমওয়ার্কের মধ্যে কানেক্টিভিটি করা হচ্ছে। সেটি অবশ্যই দুই দেশের জন্য মানে মানে আমি বলবো যে বেনিফিশিয়াল। কিন্তু এই সম্পর্কটার যে একটা আঞ্চলিক যে ব্যাপ্তি তৈরি হয়েছে গত প্রায় অর্ধ দশক ধরে, সেই রিজনাল ডাইমেনশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং ভারতের কিন্তু কনসার্নটা এখন সেই জায়গাতেই, এবং সেখানেই কিন্তু আপনার চীনের প্রসঙ্গ চলে আসে, সেখানে আপনার বিআরআই প্রসঙ্গ চলে আসে, সেখানে আপনার মিয়ানমারের প্রসঙ্গ চলে আসে, এবং অন্যদিকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বিষয় তো আছে, যদিও আপনার অ্যাপারেন্টলি জাপান কিংবা যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ার তাদের বিষয়গুলো অনেকটা ভারতের স্বার্থের সঙ্গে যায়, সেই কারণে হয়তো মানে চীনে আপনার জাপানের এনগেজমেন্ট নিয়ে প্রশ্ন না তুললেও চীনের এনগেজমেন্ট নিয়ে কিন্তু ভারতের এক ধরনের কনসার্ন আছে, এটা আমরা জানি। তো এখন এই যে একটা আঞ্চলিক স্ট্র্যাটেজিক যে কনটেক্সটে কিন্তু বাংলাদেশের যে গুরুত্বটা বেড়েছে, এবং বাংলাদেশের যে এক ধরনের বাংলাদেশকে নিয়ে যে এক ধরনের টানাটানি হচ্ছে, যেটা আমরা দেখি যে একদিকে ইউএসএ টানছে, একদিকে চীন টানছে, ভারত টানছে, এই বিষয়টা কিন্তু আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সেখানে কিন্তু একটা বড় রকমের একটা রিজনাল স্ট্র্যাটেজিক গেম আছে, এবং সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। তো ভারতের এই বিষয়টা আমার কাছে মনে হয় যেটা অ্যাম্বাসেডর শহীদুল হক বলছিলেন, যে এটা একটি নতুন মানে ডাইমেনশনটা বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তায় বা ভারতের সাম্প্রতিক দৃষ্টিভঙ্গির মধ্যে এই বিষয়টা অনেক অনেক গুরুত্ব পাচ্ছে। এবং আমি মনে করি, অনেক ধন্যবাদ ডক্টর দেলোয়ার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে বাংলাদেশকে নিয়ে টানাটানি চলছে, এটিও একটা গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলতে চাইবো নিশ্চয়ই আমি। যেহেতু সীমান্ত হত্যার বিষয়ে আপনারা সবাই তুলছিলেন, জনাব শহীদুল হক, এটি একটু আসলেই জানতে চাই, এটি একটা হতাশাজনক বক্তব্য বলে আপনিও মনে করছেন কিনা, যেমনটি ডক্টর দেলোয়ার হোসেন বলছিলেন, এবং আসলে সীমান্ত হত্যার সাথে অপরাধ মুক্ত সীমান্ত করতে পারলে সীমান্ত হত্যা বন্ধ হবে, এরকম একটা বিষয় জানা যাচ্ছে। ভারত কি একরকমের সীমান্ত হত্যার একটা যৌক্তিকতা দিচ্ছে, বা সীমান্ত হত্যার একটা দায় মুক্তি নিচ্ছে? কারণ আমরা গতবার যখন ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক হলো গেল ডিসেম্বরে, তখনও কিন্তু আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের বক্তব্য ছিল যে সীমান্ত হত্যা ভারতের একতরফা বিষয় না, দোষ না, আমাদেরও এখানে দোষ আছে, কারণ আমাদের কিছু দুষ্টু ব্যবসায়ী ওখানে অবৈধভাবে প্রবেশ করে, তাদের কাছে অস্ত্র থাকে, তখন ওরা বাধ্য হয়ে ভয়ে ওদের গুলি করে ফেলে। একটা যৌক্তিকতা দেওয়ার প্রচেষ্টা কি নতুন করে শুরু হচ্ছে কিনা, জনাব শহীদুল হক? ধন্যবাদ। আমার মনে হয় যে আমার যে দুই বক্তা এই বিষয়ে যেটা বলেছেন, আমি তার সাথে আংশিকভাবে একমত। এই বিষয়টি কিন্তু অনেকদিন ধরেই আলোচনায় ছিল, এবং কিছুটা ওপেনলি ছিল, কিছুটা বিহাইন্ড দ্য স্ক্রিন হয়েছে, এবং বাংলাদেশের সাকসেসিভ রিপ্রেজেন্টেটিভরা কিন্তু বাংলাদেশের এই হত্যার ব্যাপারে খুব স্ট্রং অবজেকশন রেজ করেছে। সুতরাং ওই জায়গাতে কোনো গ্যাপ নেই। এখন আমি প্রেস ইন্টারভিউটা শুনিনি, তো এক্স্যাক্টলি উনি কি বলেছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর একটা হলো কনটেক্সটটাই, উনি কোন কনটেক্সটে বলেছেন। আমি উনাকে এর আগে এই জায়গায় কথা বলতে শুনেছি, 1-to-1ও শুনেছি, উনি যখন পররাষ্ট্র সচিব ছিলেন, মন্ত্রী হিসাবে গতবার যখন এসেছিলেন জুন মাসে 2019-এ, তখনও শুনেছি। উনি কিন্তু এই ব্যাপারে খুব ক্লিয়ার, উনি ভেরি অ্যাপোলজেটিক, এবং বলেন যে এটা খুবই দুঃখজনক ঘটনা। সুতরাং ওই জায়গায় বোধহয় উনি ক্লিয়ারার আছেন, কিন্তু এর যে একটা আরো ডাইমেনশনস আছে সেটা বোধহয় উনি তুলে ধরেছেন। যেহেতু আমি শুনিনি, এই জন্য কমেন্ট করাটা ঠিক হবে না। আমি শুধু বলতে পারি যে আসলে সীমান্ত হত্যা একদম জিরো হয়ে যাওয়া উচিত, এবং এই ব্যাপারে বাংলাদেশ সরকারের সাকসেসিভ সরকারদের স্ট্রং একটা ভিউজ ছিল, এবং আমরা অনেকেই মনে করি যে
এই জায়গাটা দুই দেশের সম্পর্ককে অনেক সময় নড়বড়ে করে দেয়, বিশেষ করে জনগণের মধ্যে যারা ওই বর্ডারিং এলাকায় বাস করে। সুতরাং ওই জায়গায় একটা এফেক্টিভ ইন্টারভেনশন আমার মনে হয় দরকার। সেই ব্যাপারটা আমাদেরকে ফোকাস করতে। জি, জনাব শহীদুল হক, এই ইফেক্টিভ ইন্টারভেনশনটা হয় না কেন? এই প্রশ্নের উত্তর কি আমরা কখনো পাই? যেটি আমরা আগে আলোচনার মধ্যেই শুনছিলাম যে আসলে তো ভারতের সাথে চীন, যাদের মধ্যে বৈরিতাপূর্ণ কিছুটা সম্পর্ক, পাকিস্তানের সাথে বৈরিতা সম্পর্ক, নেপালের সাথেও ইদানিং সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে, মিয়ানমারের সাথে আছে, সবগুলোর সাথেই সীমান্ত আছে, সেখানে এত হত্যা হচ্ছে না। সবচেয়ে দৃষ্টান্তমূলক বন্ধুত্ব যেই বাংলাদেশের সাথে আছে সেখানেই দৃষ্টান্তমূলক সীমান্ত হত্যা হচ্ছে, এবং প্রতিবার এই দুঃখজনক এই শব্দগুলো আমরা শুনছি। দুঃখ তো পাচ্ছে, কিন্তু ওই ইফেক্টিভ মেজারটা কেন আসছে না? এখানে বাধাটা কোথায়? এই ব্যাপারে আমার মনে হয় এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তারা কোন এফেক্টিভ মেজারের কথা চিন্তা করছেন। আমি এই মুহূর্তে বলতে পারবো না যে ওনারা কি এফেক্টিভ মেজারের কথা এই মুহূর্তে চিন্তা করছেন গিভেন দ্য প্রেজেন্ট রিয়েলিটিস। জি, কিন্তু জনাব তৌহিদ হোসেন কিছু বলবেন? আসলে কার্যকর ব্যবস্থা নিতে অসুবিধাটা কোথায়, বাধাটা কোথায়? বারবার তো শুনছি উপর পর্যায় থেকে খুব শক্ত নির্দেশনা দেয়া হচ্ছে, ইচ্ছার কথা শুনছি। জনাব তৌহিদ। দেখুন, এ ব্যাপারে একটা খুব স্পষ্ট কথা বলা যায়, সেটা হলো পৃথিবীতে কোনো বর্ডার নেই যেখানে কিছু অপরাধ হয় না। পৃথিবীর সব বর্ডারে কিছু অপরাধ হয়, সেগুলিকে হ্যান্ডেল করা হয়, কিছু বিচার করা হয়, কিন্তু এভাবে গুলি করে মানুষ মারা হয় না। আর উনি যে অপরাধের কথা বলছেন, ঠিক আছে, গরু বেআইনিভাবে রপ্তানি অপরাধ, এবং তাদেরকে গুলি করে মেরে ফেলছেন তারা, সেটা সঠিক নয়, কিন্তু তারা করছেন, স্বীকারও করছেন। ভারতের বর্ডার দিয়ে কিন্তু ফেন্সি ডিল আসছে, সেটা কিন্তু পৃথিবীর যে কোনো দেশের বিচারে। কারণ গরু পাচারের জন্য অপরাধ, মানুষ মেরে ফেলে, এটা পৃথিবীর অন্য কেউ শুনলে অবাক হবে, কারণ এটা পৃথিবীর কোথাও এটা বড় কোনো অপরাধ হিসেবে দেখা হবে না এটাকে। কিন্তু মাদক পাচার কিন্তু পৃথিবীর সব বর্ডারেই অপরাধ, সব দেশেই। সেই মাদক পাচার যে হচ্ছে, আমরা কিন্তু কখনো শুনি না যে অমুকখানে একজন ফেন্সিডিল পাচারকারীকে ভারতীয় বিএসএফ গুলি করে মেরে ফেলেছে। কাজে এটা একটা খোঁড়া যুক্তি যে অপরাধের কারণে গুলি করা হচ্ছে, কেন করা হচ্ছে এটা তারাই বলতে পারবেন। তবে ওনার যে বক্তব্য, যেটুকু আমরা শুনতে পেরেছি, আপনারাও শুনেছেন বা জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে, শহীদুল হকের মতো আমি একটা কথা বলতে পারি যে আমরা তো শুনিনি, ইন পার্সন আমরা শুনিনি। সেটা প্রেক্ষিতে বলতে হয় যে এটা একদিক দিয়ে এক ধরনের কোনো রাগ ঢাক নেই, যে প্রকৃত বাস্তব যেটা সেটাকেই তুলে ধরেছেন, যে এই যেমন তিস্তার কোনো পরিবর্তন নেই, সত্যিকার অর্থে এই ইয়ারও সীমান্ত হত্যারও কোনো পরিবর্তন নেই। এটাই হলো অবস্থা, এটাকে মেনে নিয়েই আমাদেরকে আগাতে হবে। সমতার ভিত্তিতে সম্পর্ক, এটা খুব সুন্দর কথা, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে সমস্ত পৃথিবীতেই ক্ষমতা, পাওয়ার, যেটা প্রফেসর দেলোয়ার আরো ভালো করে বলতে পারবেন, এটা দ্বিপাক্ষিক হোক আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পাওয়ার প্লেজ এন ইম্পর্টেন্ট রোল। এবং অ্যাসিমেট্রিক পাওয়ারের মধ্যে যখন রিলেশন দুইটা দেশের মধ্যে, আমরা ভারত এবং বাংলাদেশ অ্যাসিমেট্রিক পাওয়ার, সেখানে কিছু সম্পূর্ণ সমতার চিন্তা করে লাভ নেই। কিন্তু তারপরেও জনাব তৌহিদ হোসেন একটা বিরতি নিয়ে ফিরে আসি, এবং আপনার সেই বক্তব্য থেকে বিরতির পরে ফিরতে চাই যে তিস্তার যেমন পরিবর্তন নেই, সীমান্ত হত্যারও পরিবর্তন নেই। এইখান থেকে আমি ডক্টর দেলোয়ার হোসেনের কাছে একটু জানতে চাইবো। বিরতির পরে ফিরছি রাজকাহন। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অনেকগুলো বিষয় নিয়ে অল্প অল্প করে কথা বলতে চাই, তবে যে প্রসঙ্গটিতে একটু আসবো বলে বলছিলাম, ডক্টর দেলোয়ার হোসেন, জনাব তৌহিদ হোসেন বলছিলেন তিস্তার যেমন কোনো পরিবর্তন নেই, সীমান্ত হত্যারও কোনো পরিবর্তন নেই। একটু এই যুক্তিটা আসলে বোঝাই যায় না, বুঝতেই পারি না আমরা। যে তিস্তায় না হয় বুঝলাম যে ভারতের একটা স্বার্থ আছে, তাদের স্বার্থের কাছে আমাদের যৌক্তিক দাবিটাও খুব গুরুত্ব বহন করছে না, কিন্তু আসলে সীমান্ত হত্যার ক্ষেত্রে কি আছে? নিশ্চয়ই অপরাধের কথা বলা হচ্ছে, বাংলাদেশের সেই সীমান্তবর্তী মানুষের যে একমাত্র অপরাধ প্রবণ মানুষগুলো, এরকম তো না। কেন এইটি কেন আসলে সত্যিকার অর্থে যুক্তি কি বন্ধ হয় না, যে বা বেড়েই যাচ্ছে, এটার যুক্তিটা কি? দেখুন, সমস্যাটি তো আপনি জানেন যে এটি নতুন নয়, এটি অনেকদিন ধরে চলে আসছে। আমি যেটা শুরুতে বলেছিলাম যে এই সীমান্ত হত্যার বিষয়ে আপনার শীর্ষ পর্যায়ের যে সমঝোতা বা যে ধরনের আলোচনা হয় এবং যে ধরনের আমরা একটা খুব পজিটিভ একটা অবস্থান দেখি, এবং যেটা অ্যাম্বাসেডর শহীদুল হক বলছিলেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী
এই সীমান্ত হত্যার ব্যাপারে অনেক অ্যাপোলজেটিক, হুইচ ইজ ট্রু, যে ভারতের আপনার নরেন্দ্র মোদী থেকে শুরু করে সব পর্যায়ে কিন্তু তারা অত্যন্ত আমি বলবো যে সিনসিয়ারলি সেটা প্রকাশ করেন। কিন্তু এই বিষয়ে সীমান্ত বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয় এবং এটিকে জিরো একদমই একটা জিরো টলারেন্স পলিসি প্রয়োগ করার যে বিষয়টি, সেটি ভারত ইমপ্লিমেন্ট করছে না। কিন্তু জিরো টলারেন্স সেভাবে না হলেও একেবারে এটিকে আপনার ড্রাস্টিক্যালি রিডিউস করার যে বিষয়টি, সেটি কিন্তু আমার কাছে মনে হয় যে সীমান্ত রক্ষা, যেটা আপনার 4000-এর বেশি যে বিশাল আমাদের সীমান্ত ভারতের সঙ্গে, কিলোমিটারের বেশি, সেখানে আমার মনে যারা সীমান্ত রক্ষা করার মূল দায়িত্বে আছেন, সেই মানুষদের আমার কাছে মনে হয় না তাদের পর্যাপ্ত, একদিকে যেমন ট্রেনিং, অন্যদিকে তাদের পারসেপশনের, মানে ভারত বাংলাদেশ সম্পর্কের মানে যেই ধরনের পরিবর্তন হচ্ছে উপরের দিকে, এটা নিচের দিকে মানে সীমান্তে যারা আছে তাদের দৃষ্টিভঙ্গিতে সেই পরিবর্তনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং এটা কিন্তু আপনার মানে যারা এই গুলির ঘটনাগুলো ঘটান বা এগুলো তো আমরা এমন তো না যে ইনডিসক্রিমিনেটলি হচ্ছে, কিন্তু আমরা 1টা 2টা 3টা 4টা ঘটনা ঘটছে। কিন্তু আমার মনে হয় যে এটা অবশ্যই একটা সদিচ্ছার জায়গাও আছে, এবং সেই সদিচ্ছার জায়গাটাকে একেবারে গ্রাসরুটস লেভেলে বা সীমান্ত পর্যায়ে যারা সীমান্ত পাহারা দিচ্ছেন সেখানকার যে হায়ারার্কি আছে সেখানে এটা পৌঁছাতে হবে। এবং তাদেরকে আমার মনে হয় যে একটা রিওরিয়েন্টেশন ছাড়া মানে এই বিষয়ে মনে হয় না কোনো অগ্রগতি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর দেলোয়ার হোসেন। সেটুকুই যে কেন হচ্ছে না এই প্রশ্নটি থেকে যায়। জনাব শহীদুল হক, একটু আসি যে এর আগের অংশে ডক্টর দেলোয়ার হোসেন যেটি বলছিলেন যে বাংলাদেশকে নিয়ে একটা টানাটানি এই বর্তমান অবস্থায় চলে এসছে, যেটি আমরা সফরের আগের দিন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছিলেন যে কারোর সাথে সম্পর্ক ভালো হলে আরেকজনের মন খারাপ হবে, এরকম অবস্থানে বাংলাদেশ নাই, চীন ভারতের কথা বলছিলেন। আসলে সম্পর্কের জায়গাটা কোথায়? যেহেতু আমাদের বন্ধুত্ব সব দেশের সাথেই আছে, আসলে টানাটানির কোনো এটার কি আমরা ইতিবাচক প্রভাব পড়বে আমাদের উপর, নাকি একটা নেতিবাচক প্রভাব থাকতে পারে? আমি মনে করি, আমি ওই টানাটানি শব্দটা ব্যবহার করতে ঠিক কমফোর্টেবল ফিল করছি না। আমার মনে হয় যে বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট রাষ্ট্র হিসাবে ইমার্জ করেছে because of its economic strength, its demographic strength and the geostrategic location. ফলে বাংলাদেশকে জিওস্ট্র্যাটেজিক প্লেনে আপনার খেলতে হবে। এখন এই খেলাকে যদি আমরা ঠিক সার্কাস্টিক ভাবে দেখি তাহলে কিন্তু ভুল হবে, কারণ প্রত্যেকটা রাষ্ট্রই যখন অন্য রাষ্ট্রের সাথে ইন্টারাকশন করে, বিশেষ করে এখন, তখন ন্যাচারালি তার নিজস্ব স্ট্রেংথ থেকে সে তার পাওয়ার প্রজেকশন করে, এবং এই প্রজেকশনের প্রসেসে একটা দেশের অবস্থান তৈরি হয়। বাংলাদেশ সেই একটা অবস্থান আছে, বাট ওই অবস্থান থেকে একটা উন্নতর অবস্থানে যাবার প্রক্রিয়া শুরু হয়েছে। এলডিসি থেকে বেরিয়ে গেছে, $300 billion economy, which is larger than Pakistan, South Asia, second largest economy actually, and all the prospects, 5% growth rate, খুবই সুন্দরভাবে ম্যানেজ করেছে। সুতরাং সবাই খেয়াল করছে যে বাংলাদেশ is becoming an important country in Asia. সুতরাং স্বাভাবিকভাবেই নতুন নতুন অ্যালায়েন্সের প্রশ্ন উঠবে, নতুন নতুন গেমের প্রশ্ন উঠবে, এবং বাংলাদেশকে সেই জায়গায় তার নিজস্ব ন্যাশনাল ইন্টারেস্টের পয়েন্ট অফ ভিউ থেকে ওই জায়গায় তাকে এনগেজড হতে হবে, এবং এটা খুব পজিটিভলি নিতে হবে। এটাতে নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নাই। বাংলাদেশকে অনেকেই অ্যাপ্রোচ করবে, সবাই অ্যাপ্রোচ করবে, এবং বাংলাদেশকে দেখতে হবে যে বাংলাদেশের সবচাইতে ইম্পর্টেন্ট ন্যাশনাল ইন্টারেস্ট কি, সেটা ধরে এগিয়ে যেতে হবে। এবং আমাদের তো ডিকটামি আছে যে ফ্রেন্ডশিপ উইথ অল এন্ড মেলিস টুয়ার্ডস নান। সুতরাং সবার সাথে আমাদের বন্ধুত্ব রাখতে হবে। আমরা কিন্তু মানে ইউরোপের মতো বলতে পারবো না যে আমরা রাশিয়ার এগেনস্টে আছি এবং আমেরিকার ফরে আছি। এই অবস্থানে আমরা কোনোদিনই ছিলাম না, এবং আমার মনে হয় না আমরা ওই রাস্তায় হাঁটা দরকার। সুতরাং এইটা খুব স্বাভাবিক যখন রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তিত হতে থাকে, বিশেষ করে এখন এই অবস্থায় এই
পলিটিক্যাল গেমে আমাদেরকে এনগেজ থাকতে হবে, ডিপলি এনগেজ থাকতে হবে, বুঝে সুঝে স্টেপ নিতে হবে। এইটা আমি ঠিক টানাটানি কাড়াকাড়ি ওই শব্দ ব্যবহার করতে খুব কমফোর্টেবল ফিল করছি না। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ জনাব শহীদুল হক। কিন্তু একটা পলিটিক্যাল গেমে বাংলাদেশকে এঙ্গেজ থাকতে হবে আপনি বলছিলেন। জনাব তৌহিদ হোসেন, আপনি এখানে কিছু বলবেন কিনা? আরেকটা প্রশ্ন যোগ করে দিই সাথে সাথে, যে এলডিসি থেকে উত্তরণের প্রসঙ্গটি তুললেন জনাব শহীদুল হক, যেটি আজকে পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তিনিও বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেছেন। এবং আমরা জানছি যে অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়টাও এখন আলোচনা হচ্ছে। এই পরিবর্তিত বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যেটিকে বদলে যাওয়া বাংলাদেশ বলছেন, সেখানে আসলে এই অংশীদারিত্বের জায়গাটা কেমন হওয়া উচিত, দুটো বিষয় যদি একে একে বলেন। ধন্যবাদ। আসলে প্রথমত বর্তমান বাংলাদেশের যে অবস্থাটা, এটা শহীদুল হক অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। উনি যখন চাকরিতে ঢোকেন এবং তার আগে যখন আমরা চাকরিতে ঢুকি, তখন কিন্তু আমরা একটা অত্যন্ত বাজে অবস্থা ছিলাম। যে কোনোখানে পৃথিবীর যে কোনোখানে, যে একেবারেই ওই যে কিসিঞ্জার সাহেব যে একটা চমৎকার টার্ম দিয়ে গেছিলেন, সেটাকেই তখনও সবাই বেদ বাক্য বলে ধরে নিচ্ছ। আমরা কিন্তু সেই বেদ বাক্য থেকে বেরিয়ে এসেছি। বাংলা কিন্তু বাস্কেট কেস কিন্তু গত 20 বছর যাবৎ, 25 বছর যাবৎ বাংলাদেশকে, অন্তত গত 20 বছর যাবৎ বাংলাদেশকে আর কেউ বাস্কেট কেস বলে না, কারণ কনসিস্টেন্টলি অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। এবং শহীদুল হক যেটা বলেছেন যে পাকিস্তানকে ছাড়িয়ে এখন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দক্ষিণ এশিয়াতে। আমাদের এই ক্ষেত্রে ব্যাপক সাফল্য আছে এবং অবশ্যই নেতৃত্বকে তো কৃতিত্ব দিতেই হবে, কারণ নেতৃত্ব ছাড়া তো কোনো কিছু হয় না। একটা দেশের অগ্রগতির জন্য নেতৃত্ব অবশ্যই প্রয়োজন। এখন শহীদুল হক সাহেব কিন্তু আরেকটা কথা বলেছেন, পাওয়ার প্রজেকশনে কিছু প্রশ্ন আছে। সেই পাওয়ার প্রজেকশনে আমরা কিন্তু বেশ খানিকটা পিছিয়ে আছি। আমাদের যে ভাইটাল এনার্জি যেটা আছে, সেটাকে আমরা এখন পর্যন্ত প্রজেক্ট করতে পারিনি। আমি বিশ্বাস করি যে এটা আমরা প্রজেক্ট করতে পারবো, সময় আসবে এবং সেই লক্ষ্যে আমাদেরকে কিন্তু আগামী 10, 15, 20 বছরের পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করতে হবে। শুধু অর্থনীতির না, আমাদের নিরাপত্তা ব্যবস্থার, আমাদের সামগ্রিক শক্তির, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এই অবস্থানে যেতে হবে। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা আসলে একটা আইডিয়াল অবস্থা। আইডিয়াল অবস্থা, কিন্তু এই অবস্থানে আপনি সবসময় থাকতে পারবেন না। আপনি যখন কোনোখান থেকে শত্রুতা ফেস করবেন, সেখানে আপনি শুধু বন্ধুত্বের কথা বলবেন, অবশ্যই বলবেন বন্ধুত্বের কথা, কিন্তু শুধু বন্ধুত্ব করার চেষ্টা করলে যে সবসময় চলবে তা না। এখানেই কিন্তু পাওয়ার প্রজেকশনের প্রশ্ন আসে, যেটাতে আমরা এখনো বেশ খানিকটা পিছিয়ে আছি। আমাদের স্ট্র্যাটেজিক অবস্থান, জিওপলিটিক্যাল অবস্থান খুব গুরুত্বপূর্ণ, আমি এটা মানতে রাজি না, কিন্তু আমরা এটাকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারি যদি আমরা আমাদের যে সামর্থ্যগুলো আছে সেগুলিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, যেটা এখনো আমার মনে হয় আমরা পুরোপুরি করতে পারছি না। কিন্তু যে কোনো কিছুতেই সময় লাগে, চট করে কোনো কিছু হয়ে যায় না। আমরা অর্থনীতিতে গিয়েছি, আমার মনে হয় আমাদের এখন অন্যান্য ক্ষেত্রেও এগোতে হবে। এলডিসি থেকে উত্তরণের যে প্রসঙ্গটা আপনি উত্থাপন করেন, এটা অবশ্যই একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য, কারণ আমরা কিন্তু দীর্ঘদিন এলডিসির নেতৃত্বে ছিলাম এবং এটা নিয়ে কেউ কেউ বেশ গর্ববোধ করতেন যে আমরা নেতা এই গ্রুপটার, কিন্তু আসলে এর মধ্যে একটা তো ধরেন এক ধরনের অসম্মানও জড়িত অবশ্যই আছে। আমি নেতৃত্ব দিতে পারি, কিন্তু কাদের নেতা আমি? যারা একেবারেই বটমে এবং যাদের কোনো ক্ষমতা নেই আর্থিক এবং অন্যান্য দিক থেকে। তো আমরা থেকে বেরিয়ে আসছি এবং আজকে থেকে 5 বছর পরে যখন আমরা এই তকমা আমাদের উপর থেকে সরে যাবে, আমি মনে করি যে সেটা একটা ভালো জিনিস হবে। একটা কথা আমি সম্পূর্ণ একমত যে টানাটানি প্রশ্ন আসলে এখানে জড়িত নয়। প্রত্যেকেই কিন্তু নিজের স্বার্থে আমাদেরকে অ্যাপ্রোচ করছে। তারা তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে, তারা কিন্তু আমাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে না। আমরা যদি ভাবি যে অন্য কেউ আমাদের স্বার্থ রক্ষা করবে, তাহলে কিন্তু আমরা ভুল করব। আমরা বিশেষ করে এই রোহিঙ্গা ইস্যুতে আমরা দেখেছি কিন্তু যে কতগুলি টার্ম আমরা খুব পছন্দ করতাম, যে সময়ের পরীক্ষিত বন্ধু ইত্যাদি। কেউ সময়ের পরীক্ষিত বন্ধু না, অবশ্যই বন্ধু, কিন্তু সবাই নিজের স্বার্থ দেখে। আমাদেরকে নতুন বন্ধু খুঁজতে হতে পারে। যখন কোনো ইস্যুতে আমরা দেখবো যে আমরা আমাদের পুরনো বন্ধুদেরকে দিয়ে পারছি না, তখন আমাদেরকে কিন্তু নতুন বন্ধু খুঁজতে হতে পারে এবং সেটা খুঁজতে হবে। অনেক ধন্যবাদ। আর একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে ফিরে আসছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, নিশ্চয়ই ফিরছি এই আলোচনায়। ফিরে এলাম
পেলাম রাজকাহনে। ডক্টর দেলোয়ার হোসেন, বদলে যাওয়া বাংলাদেশের এখন যে ভারতের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব বা সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্বের কথা বলা হচ্ছে, সেটি নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। এই প্রসঙ্গে একটু এটিও বলবেন যে ভারতের সঙ্গে যে বাংলাদেশের ঋণ চুক্তি, যেখানে সেই চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা আছে, ভারতের ঋণের টাকায় প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিও খুব ভালো না। কারণ হিসেবে আমরা যেটা জানতে পারি যে সেখান থেকে ভারত থেকেই প্রকল্প বাস্তবায়নে যে পণ্য সেটি আনতে হবে ৭৫%, কখনো ৬৫% এরকম, যেখানে সেই পণ্যগুলো ভারতের বাংলাদেশের সহজলভ্য, ভারতকে বড় অঙ্কের ভ্যাট বা কর দিয়ে আনতে হচ্ছে। এই সমস্যাগুলো রয়ে যাচ্ছে। এখানে কি কোনো অগ্রগতি আসছে কিনা এই আলোচনা বা এর প্রেক্ষিতে? ধন্যবাদ। আমি এর আগে একটু ছোট্ট করে আমি যে শব্দটা বলছিলাম যে টানাটানির যে শব্দটা, এটা কিন্তু আসলে আমি একটু পজিটিভ অর্থে বলেছিলাম যে এটা কিন্তু বাংলাদেশের প্রতি বিভিন্ন দেশের যে আগ্রহ এবং এক ধরনের প্রতিযোগিতা, এটা কিন্তু খুব স্পষ্ট। এবং এটি শুধু বাংলাদেশ না, আপনি যদি মালদ্বীপের দিকে তাকান সেখানেও দেখবেন যে যেভাবে ইন্ডিয়া এবং চায়না সেখানে একটা একটা এরকম একটা ছোট টাইনি একটা মানে আইল্যান্ড ইয়েতে যেভাবে ইনভলভ হচ্ছে। তো এইটা কিন্তু একটা নতুন বাস্তবতা যে একটা মানে একটা এক ধরনের নিউ স্ট্র্যাটেজিক রিয়ালিটি আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল বা ইন্ডিয়ান ওশন, এই পুরো অঞ্চলটা কেন্দ্র করে। সেখানে বাংলাদেশের প্রতি আগ্রহটা খুবই স্বাভাবিক, কারণ বাংলাদেশের যেটি আপনি বলছেন যে বদলে যাওয়া বাংলাদেশ, এবং নিঃসন্দেহে বাংলাদেশকে আমরা অনেক দিন ধরে অনেক আমি বলবো যে অনেক লার্নেড পিপল তারাও বাংলাদেশকে বলতো যে স্মল স্টেট। বাংলাদেশ কিন্তু স্মল স্টেট না। বাংলাদেশের একদিকে যেমন ইকোনমিক অ্যাডভান্সমেন্ট হয়েছে, পাশাপাশি আমাদের অন্যান্য ক্ষেত্রেও যে ডেভেলপমেন্ট, সবকিছু মিলে যে বাংলাদেশের আপনার কৌশলগত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে কিন্তু একটা গুরুত্ব বেড়েছে। এবং সেই গুরুত্বটা আরো বেশি বেড়েছে কারণ এখানকার যে বাংলাদেশ বোধহয় স্বাধীনতার পরে প্রথম মানে চীন এবং ভারত একেবারে একটি তৃতীয় বিশ্বের দেশ ছিল। সেই দেশ দুটো এখন যে পর্যায়ে গিয়েছে এবং বাংলাদেশের এতই কাছে, ফলে এই কম্পিটিশন বা রাইভালরি এগুলো কিন্তু আমাদেরকে নিঃসন্দেহে পজিটিভলি বা নেগেটিভলি আমাদেরকে এফেক্ট করছে। এবং তার জন্য নিশ্চয়ই আমাদেরকে সেই পরিস্থিতি থেকে আমাদের সুযোগ নেওয়া বা আমাদের নিজেদের যে স্বার্থ, সেই স্বার্থটা তুলে ধরতে হবে। আর আপনি যেটি বললেন অর্থনৈতিক দিক থেকে, নিঃসন্দেহে আপনার ভারতের সঙ্গে আমাদের যে অর্থনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে কথাটি আপনি বললেন যে লাইন অফ ক্রেডিট এবং 3 দফা ক্রেডিটের মাধ্যমে প্রায় $8 বিলিয়ন ভারত কমিট করেছে, সেখানে একটা দীর্ঘসূত্রিতা হচ্ছে এবং সেটি আমরা গণমাধ্যম থেকে জানছি। পাশাপাশি বাংলাদেশ সরকারও কিন্তু বিভিন্ন সময় আলোচনায় প্রসঙ্গটি তুলছেন। এবং আমার মনে হয় শুধু এবার না, আগেও কিন্তু এই প্রসঙ্গটি এসছে। এবং নরেন্দ্র মোদী যদিও একটি সেরিমোনিয়াল একটা কনটেক্সটে উনি আসবেন, কিন্তু আমার মনে হয় ভারতের সঙ্গে আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু এই বিষয়গুলো নিয়ে সেখানে কোনো অগ্রগতি আছে কিনা। অনেক ধন্যবাদ ডক্টর দেলোয়ার হোসেন। এই প্রসঙ্গেই যদি আমি জনাব শহীদুল হক আপনার কাছ থেকে জানতে চাই যে এই প্রসঙ্গগুলোতে অগ্রগতি হচ্ছে কিনা, আলোচনা তো চলছে। অবশ্যই অগ্রগতি হচ্ছে। আসলে এই যে প্রজেক্টগুলোর কথা আপনি বললেন, এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের কিন্তু একটা বিষয় হলো যে বাংলাদেশ এই ধরনের প্রজেক্ট খুব বেশি দিন ধরে ভারতের সহায়তায় ইমপ্লিমেন্ট করছে না। সাথে সাথে আরো বেশ কিছু দেশ আছে। সুতরাং বাংলাদেশ যে স্ট্যান্ডার্ড ব্যবহার করছে সবকিছুর ব্যাপারে, এটা মোটামুটি অন্যান্য দেশ, সেটা চায়নাই হোক আর অন্যই হোক, একই স্ট্যান্ডার্ড ব্যবহার করছে। যেই জায়গাতে ইমপ্লিমেন্টেশনে আমি যতটুকু দেখেছি সেটা হলো যে এইগুলো একটু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, এবং ওইখানে যে জমি অধিগ্রহণ, এইটা বিরাট একটা মানে সমস্যা এবং ডিলে করে দেয় পুরো প্রসেসটাকে। কারণ জমি অধিগ্রহণ করার সাথে অনেক লিটিগেশনস থাকে, আমরা এটা দেখেছি। সুতরাং ওইটা একটা কারণ আছে। এবং ইনিশিয়াল স্টেজে ন্যাচারালি একটা সর্ট অফ মডালিটিস সেট করতে একটু সময় লেগেছে, কিন্তু এখন মডালিটি মোটামুটি সেট হয়ে গেছে। আমরা দুই পক্ষই জানে যে কোনটা এক্সপেক্টেড, কোনটা এক্সপেক্টেড না। ফলে এখন দ্রুত এই জিনিসগুলো এগিয়ে যাবে বলে আমরা আশা করি। অনেক ধন্যবাদ জনাব শহীদুল হক। জনাব তৌহিদ হোসেন, অর্থনৈতিক অংশীদারিতার সাথে সাথে বাণিজ্য, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও কথা হয়েছে, সেটিও যদি একটু বলেন। বাণিজ্য সম্প্রসারণের জায়গায় বাংলাদেশের কোন জায়গাগুলোতে একটু জোর দেওয়া উচিত এবং দিচ্ছে?
দেখুন, অনেকে কিন্তু এই বাংলাদেশ ভারত বাণিজ্যে যে বাংলাদেশের বিরাট একটা ডেফিসিয়েন্সি আছে এটা নিয়ে অনেক সময় দোষারোপ করতে যায় ইন্ডিয়াকে। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু ভারত থেকে জিনিস কিনি ভারতকে ভালোবাসি বলে না। আমরা ভারত থেকে জিনিস কিনি কারণ ভারত থেকে কিনতে আমাদের জন্য কম খরচ পড়ে এবং যে জিনিস আমাদের প্রয়োজন সেটা ভারত থেকে আমরা পেতে পারি, এই কারণে আমরা কিনি। কাজেই ওই যদি আমাদের কিছু বাণিজ্য ঘাটতি থাকেও এটা নিয়ে কিন্তু বিচলিত হওয়ার কিছু নেই বা ভারতকে দোষারোপ করার একটা যে টেন্ডেন্সি আছে সেটার সাথে আমি একমত নই। আমার কথা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড হোক, যাতে আমাদেরও যারা পণ্য উৎপাদন করেন তারা যাতে ভারতে যেটুকু তাদের সামর্থ্য আছে সেটা যেন তারা পান। এক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের যেটা প্রয়োজন হবে আসলে আমাদের প্রোডাক্ট বাস্কেটকে ডাইভার্সিফাই করতে হবে। এটা আমাদেরই করতে হবে, এটা ভারত করে দেবে না। আমাদের প্রোডাক্ট বাস্কেট ডাইভার্সিফাই করতে হবে। সেক্ষেত্রে ভারতীয় পুঁজি বিনিয়োগ আমরা এনকারেজ করতে পারি যাতে করে এমন জিনিস তৈরি হতে পারে যেটা ভারতের, বিশেষ করে ভারতের নর্থ ইস্টে হয়তো মার্কেট পেতে পারে, তাইলে আমাদের জন্য সহজ হতে পারে। একটা জিনিস যেটা ভারত আমি মনে করি যে এখানে একটু লিবারালিজমের পরিচয় দিতে পারে এজন্য যে আমাদের এমন সামর্থ্য নেই যে ভারতের বিশাল বাজারে আমরা বড় কোনো ঢেউ সৃষ্টি করব। আমরা একটা ছোট রিপল তৈরি করতে পারি হয়তো, তাতে ভারতের কোনো ক্ষতি হবে না। কাজে এই জিনিসটা আমার মনে হয় ভারতের নিশ্চয়ই অর্থনীতিবিদরাও বোঝেন এবং এর ভিত্তিতে আমার মনে হয় আরো ফলপ্রসূ অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে। অনেক ধন্যবাদ তৌহিদ হোসেন। জনাব শহীদুল হক, এই বিষয়ে আপনি কি কোনো এক লাইনে কিছু যোগ করবেন? আমি তৌহিদ ভাইয়ের সাথে একদম একমত। আমার মনে হয় যে ভারত একটু জেনারেস হতে পারে, একটু বাংলাদেশের পণ্য তাদের বাজারে ঢোকার ব্যাপারে, এবং এটা আগের চাইতে একটু ইমপ্রুভ করেছে, বাট আর একটু ইমপ্রুভ করার স্কোপ থাকবে এবং ওইটা উচিত। আমার মনে হয় ওই রিয়েলাইজেশন আমি কথাবার্তা থেকে পিক আপ করছি যে স্বাভাবিকভাবেই ওইটা প্রয়োজন আছে এবং আমি তৌহিদের সাথে এই ব্যাপারে একদম একমত। অনেক ধন্যবাদ। ডক্টর দেলোয়ার। জি, এই বিষয়ে আমার কাছে মনে হয় যে চীন যখন 97% বাংলাদেশি প্রোডাক্টের উপরে তারা ডিউটি প্রত্যাহার করে, সেটার কিন্তু একটা প্রভাব ভারতের উপরে পড়ছে এবং ভারত আমার মনে হয় যে আরো বেশি এই বিষয়ে লিবারাল অ্যাটিটিউড দেখাবে। এবং আমি নিজেও মনে করি যে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতিটা বড় ইস্যু না, বড় ইস্যুটা হচ্ছে যে ভারতের বাজারে আমাদের পণ্য কতটা আমরা মানে রপ্তানি করতে পারছি, যেটা অনেক বেড়েছে। এক সময় ছিল মাত্র $250 মিলিয়ন, এখন এটা 1 বিলিয়ন ছাড়িয়েছে। কিন্তু এটা টোটাল আরো বাড়বে এরকমই একটা প্রত্যাশা রাখি। নিশ্চয়ই আরো পরবর্তীতে কথা বলার সুযোগ হবে। অনেক ধন্যবাদ ডক্টর দেলোয়ার হোসেন, অনেক ধন্যবাদ তৌহিদ হোসেন এবং জনাব শহীদুল হক। আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।